ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট। রাজনীতির ময়দান সত্যি এক অদ্ভুত রঙ্গমঞ্চ। একদিকে দাঁড়িয়ে আছেন বিএনপির দীর্ঘদিনের বিশ্বস্ত কাণ্ডারি দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর ঠিক তার বিপরীতে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে আছেন মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী, রণাঙ্গনের বীর বিক্রম এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একসময় সবচেয়ে ঘনিষ্ঠ সহযোদ্ধা কর্নেল অলি আহমেদ। একসময় যারা একই ছাতার নিচে রাজনীতি করেছেন, আজ দেশের সর্বোচ্চ পদ অর্থাৎ রাষ্ট্রপতির আসনে বসার জন্য তারা একে অপরের মুখোমুখি। তবে এই লড়াইয়ে কোনো সাসপেন্স ছিল না, ছিল কেবল এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার অপেক্ষা। সব জল্পনা কল্পনা, নাটকীয়তা আর উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে চলে এসেছে সেই কাঙ্ক্ষিত আনুষ্ঠানিক ঘোষণা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট। আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। হ্যাঁ দর্শক, কোনো চমক বা ম্যাজিক ছাড়াই বাংলাদেশের 23তম নতুন রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়ে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী ডক্টর অলি আহমেদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88টি ভোট এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255টি ভোট। এই বিশাল বিজয়ের মধ্য দিয়ে বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা হিসেবে নিজের জায়গা পাকাপোক্ত করলেন তিনি। দেশ নিউজ 24 এর আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। আজ আমরা বিশ্লেষণ করব আনুষ্ঠানিক ঘোষণার আগে কিভাবে পুরো দেশ জানতো যে ফখরুলই জিতবেন এবং কেন কর্নেল অলি আহমেদের মতো একজন হেভি ওয়েট ও যোগ্য প্রার্থীর জেতার কোনো সুযোগই এই সিস্টেমে রাখা হয়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কর্নেল অলি আহমেদ দুজনই বাংলাদেশের রাজনীতির অত্যন্ত পরিচিত মুখ। যোগ্যতার মাপকাঠিতে বিচার করলে অলি আহমেদকে নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। তিনি একজন বিতর্কমুক্ত, ক্লিন ইমেজের মানুষ এবং একজন প্রকৃত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। রাজনৈতিক বিশ্লেষকরা তো এমনটাও বলছেন যে ভাগ্যের কি নির্মম পরিহাস, এই অলি আহমেদ যদি আজ জামায়াতে ইসলামীর সাথে জোটবদ্ধ না হয়ে কিংবা নিজের আলাদা দল না গড়ে বিএনপির মূল স্রোতেই থাকতেন, তাহলে হয়তো আজ বিএনপির পক্ষ থেকেই তাকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করা হতো। কারণ তিনি একমাত্র জীবিত রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি একসময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন এবং রাজনীতি করেছিলেন। কিন্তু রাজনীতি বড়ই অদ্ভুত এক দাবা খেলা, আর সেই অলি আহমেদকে আজ বিরোধী জোটের প্রার্থী হিসেবে লড়াই করতে হলো তার পুরনো রাজনৈতিক শিবিরের বিরুদ্ধেই। অন্যদিকে মির্জা ফখরুল দীর্ঘ সময় ধরে বিএনপির হাল ধরে রেখেছেন, দলের চরম দুঃসময় নেতৃত্ব দিয়েছেন, তাই দল তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে বঙ্গভবনে পাঠিয়েছে। কিন্তু নির্বাচনের আগ থেকে কিভাবে এত নিশ্চিত করে বলা যাচ্ছিল যে ফখরুলই জিতবেন? কারণ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের যে অদ্ভুত, রোমাঞ্চকর এবং বলা যায় রীতিমতো প্রকাশ্য ভোট ব্যবস্থা রয়েছে, সেখানে চমক দেখানোর কোনো সুযোগই আসলে রাখা হয়নি। এই নির্বাচন এমন এক নিঃছিদ্র পাহাড়ের নির্বাচন যেখানে ভোট কাকে দিচ্ছেন তা দেখার জন্য রাখা হয়েছে ডাবল চেক বা দ্বিগুণ নজরদারির ব্যবস্থা। এখানে সংসদ সদস্যদের নিজেদের কোনো বিবেক বা পছন্দ খাটানোর সুযোগ নেই। এবার আসা যাক এই নির্বাচনের সবচেয়ে আকর্ষণীয় এবং একই সাথে সবচেয়ে সমালোচিত দিকটিতে ভোট দেওয়ার প্রক্রিয়া। আপনারা যারা ভাবছেন যে সংসদ সদস্যরা একটি গোপন কক্ষে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীর নামের পাশে সিল মেরেছেন এবং কেউ তা জানতে পারবে না, তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। এই রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ভোট বলতে কোনো শব্দ সংবিধান বা আইনে রাখা হয়নি। এটিকে বলা যায় ওপেন সিক্রেট ভোট। আপনারা শুনলে অবাক হবেন যে কিভাবে একজন সংসদ সদস্যকে রীতিমতো বাধ্য করা হয় নিজেদের দলের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। প্রথমত, ব্যালট পেপারটি হাতে পাওয়ার পর সংসদ সদস্যকে সেখানে নিজের পূর্ণ নাম লিখতে হয়। শুধু নাম লিখলেই হবে না, সেখানে নিজের স্বাক্ষরও দিতে হয়। একবার ভাবুন যে ব্যালটে আপনার নাম আর সাইন জ্বলজ্বল করছে, সেটা গোপন কিভাবে থাকে? এখানেই শেষ নয়, ব্যালট পেপারের উল্টো দিকে একটি নির্দিষ্ট সিরিয়াল নম্বর দেওয়া থাকে।
কোন সিরিয়াল নম্বরের ব্যালটটি কোন সংসদ সদস্যকে দেয়া হলো তার একটি তালিকা আগে থেকেই হুইপদের কাছে বা দলের হাইকমান্ডদের কাছে নোট করা থাকে। অর্থাৎ আপনি কার ব্যালট বক্সে কাগজটি ফেলছেন সেটি সরাসরি না দেখলেও ভোট গণনার সময় যখন ব্যালটগুলো খোলা হবে তখন এই সিরিয়াল নম্বর আর আপনার স্বাক্ষর দেখলেই দলের নেতারা ঠিকই ধরে ফেলবেন আপনি কাকে ভোট দিয়েছেন। এখন প্রশ্ন হলো, সংসদ সদস্যরা কি চাইলেই নিজেদের দলের বাইরে গিয়ে অর্থাৎ ক্রস ভোটিং করে কর্নেল অলি আহমেদকে ভোট দিতে পারতেন? এর উত্তর হলো না, একদমই না। কারণ তাদের মাথার উপর ঝুলছে বাংলাদেশের সংবিধানের ভয়ঙ্কর সেই ৭০ অনুচ্ছেদের খাড়া। এই ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য যদি সংসদে তার দলের বিপক্ষে ভোট দেন তবে সাথে সাথে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। অর্থাৎ আপনার বিবেক যতই বলুক না কেন যে কর্নেল অলি আহমেদ একজন যোগ্য প্রার্থী, আপনি যদি সরকারি দলের এমপি হন তবে আপনাকে দলের নির্দেশ মেনে মির্জা ফখরুলকেই ভোট দিতে হবে। এত কষ্ট করে, এত টাকা পয়সা খরচ করে, এত কাঠখড় পুড়িয়ে যারা এমপি হয়েছেন তারা কি কেবল একটি ভোটের জন্য নিজেদের সেই সোনার হরিণ হারাতে চাইবেন? কখনোই না। আর এই ভয়টিকেই কাজে লাগিয়ে নিশ্চিত করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরঙ্কুশ বিজয়। স্পিকারের সামনে রাখা স্বচ্ছ কাঁচের ব্যালট বক্সে ভোট পড়ার প্রতিটি মুহূর্ত দলের হুইপরা কড়া নজর রেখেছেন। কে কিভাবে ভোট দিচ্ছেন, কার হাত কাঁপছে, কার চোখে মুখে কি ছাপ, সবই যেন অদৃশ্য ক্যামেরায় বন্দী হয়ে আছে। এই যে ভোটের নামে এক প্রকার বাধ্য করার সিস্টেম, এটি নিয়ে বিরোধী দলগুলোর পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এটি কোনো গণতান্ত্রিক ভোট ব্যবস্থা হতে পারে না। নির্বাচনের ঠিক আগে সুপ্রিম কোর্টে রিট করেও কোনো লাভ হয়নি, কারণ নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছিল ১৯৯১ সালের আইন অনুযায়ী এভাবেই ভোট হবে। আইন পরিবর্তন করা না পর্যন্ত এই ডাবল চেক সিস্টেমে ভোট দেওয়া ছাড়া এমপিদের আর কোনো উপায় থাকবে না। অঙ্কের হিসাবটা নির্বাচনের আগে একদম পরিষ্কার ছিল। ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে সরকারি দল বিএনপি এবং তাদের জোটের ভোট ছিল ২৪৭টি এবং বিরোধী দল অর্থাৎ জামায়াতে ইসলামী ও তাদের শরিকদের হাতে ছিল মাত্র ৯০টি ভোট। জয়ের জন্য মির্জা ফখরুলের প্রয়োজন ছিল মাত্র ১৭৫টি ভোট, সেখানে তিনি পেয়েছেন ২৫৫টি। প্রকাশ্য ভোটের কারণে দলের কোনো এমপির পক্ষেই বিদ্রোহ করে অলি আহমেদকে ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না। দীর্ঘ ৩৫ বছর পর বিরোধী দল একটি প্রার্থী দিয়ে নির্বাচনটিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার চেষ্টা করেছে, তা গণতান্ত্রিক চর্চার একটি অংশ হিসেবে অবশ্যই প্রশংসনীয়। ১৯৯১ সালের পর থেকে বাংলাদেশে যতগুলো রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে তার প্রায় সবগুলোই সরকারি দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এটাই বাংলাদেশের রাজনৈতিক কালচারে পরিণত হয়েছিল। এবার অন্তত সেই প্রথার অবসান হলো। কিন্তু এই প্রকাশ্য ভোটের বেড়াজালে পড়ে সেই প্রতিদ্বন্দ্বিতা আসলে কতটুকু অর্থবহ হলো তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কর্নেল অলি আহমেদ হয়তো জানতেন যে এই সমীকরণে তার জেতার কোনো সম্ভাবনা নেই, তবুও তিনি লড়াইয়ের মাঠে দাঁড়িয়েছিলেন, বিনা যুদ্ধে মাঠ ছাড়েননি। এটাই বা কম কিসের? একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা এমনই হওয়া উচিত। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় এই যে নাম ও স্বাক্ষর করে সিরিয়াল নম্বর মিলিয়ে ভোট দেওয়ার নিয়ম, এটি কি আসলে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে, নাকি এটি শুধুই এমপিদের পদে পদে ভয় দেখিয়ে দলের প্রতি অন্ধ অনুগত রাখার একটি আইনি কৌশল মাত্র? আগামী দিনে কি এই ওপেন ভোটিং সিস্টেম বা সংবিধানের ৭০ অনুচ্ছেদের কোনো সংস্কার হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেশের রাজনীতি, নির্বাচনের পেছনের সব অজানা রহস্য আর চমকপ্রদ খবরের বিশ্লেষণ সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন দেশ নিউজ 24 চ্যানেলটি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।